নমস্কার, আদাব, সালাম এবং প্রণাম জানাই আমার সকল চাষি ভাইকে। আজকের ভিডিওটায় আপনাদেরকে আমি বলবো যে আপনারা যারা বোরো ধানের চাষ করেছেন, যারা হয়তো রিসেন্ট বোরো ধানটা রোপণ করেছেন, তারা এই প্রথম 15 দিনে কি পরিচর্যা করবেন, প্রথম 15 দিনে আপনি কোন ঘাস মারা ব্যবহার করবেন, বা হয়তো আপনার জমিতে যদি কোনো ঘাস বেরিয়ে থাকে বা বেরোবে সে তার জন্য আপনি কি ব্যবহার করবেন, সাথে আপনাদের জমিতে যাতে কোনো প্রকারের আগাছা বা ঘাস যাতে না বের হয় সেই জন্য আগাম আপনি কি এখানে ব্যবস্থা নেবেন, কোন ওষুধ দেবেন, সাথে আপনি একটা মিনি চাপান কি ব্যবহার করবেন। মিনি চাপান এই কারণেই দিতে বলছি, কারণ বোরো ধানটা আপনি যদি কাদায় এক দফা চাপান না দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার মিনি চাপান খুবই জরুরি হয়ে যায়। মিনি চাপান দিতেই হবে। আপনারা যারা কাদায় চাপান ব্যবহার করেছেন তাদের জন্য একটা আলাদা রকম সিস্টেম হবে, যারা কাদায় কোনো রকম চাপান সার ব্যবহার করেননি তাদের জন্য একটা আলাদা চাপান ব্যবস্থাপনা এই ভিডিওর মধ্যে আমি কিন্তু আলোচনা করব। তা ভিডিওটা সম্পূর্ণটা মনোযোগ সহকারে দেখবেন। আপনার জন্য কোন ব্যবস্থাটা সেটা জানতে হবে। ভুল যদি ব্যবস্থা নেন বা ভুল চাপান সার প্রয়োগ করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ধানটা ভালো হবে না, বা হয়তো চাপানের ওভারডোজ হয়ে যাবে, ধানে ক্ষতি হবে। তাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। চ্যানেলে যদি নতুন হন, ভালো লাগে যদি ভিডিওটাতে কিছু শিখে থাকেন অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন। আসুন ভিডিওটা শুরু করি। আপনাদেরকে আমি ধাপে ধাপে জানাই আপনার ধানটা রোপণ করার পরে আপনি 15 দিন পর্যন্ত কি কি করবেন এখানে, যাতে ধানে পরবর্তীকালে ফলনে আপনার ধানটা কোনোভাবে যেন পিছিয়ে না পড়ে। আসুন শুরু করি। আচ্ছা, প্রথমেই বলি, যারা ধানটা রোপণ করেছেন, রোপণ করার পরে 2-3 দিন হয়ে গিয়েছে, ধানের গুছিটা কিছুটা হলেও মাটির সঙ্গে সেট হয়ে গেছে, শিকড় ছাড়তে শুরু করেছে, এই মতাবস্থায় কিন্তু আপনারা ব্যবহার করবেন হচ্ছে এখানে সিনজেন্টা রিফিট। সিনজেন্টা রিফিট আপনারা ব্যবহার করলে কি হবে না, আপনার যদি ধরুন যে জায়গাটা আপনার জমিতে একটু হয়তো ঢালু জায়গা, বা হয়তো সেই জায়গাটা জল আপনি সবসময় রাখতে পারছেন না, এবং সেখানে কি হবে সূর্যালোক পড়লেই কিন্তু নতুন করে ঘাসের অঙ্কুর বের হবে বা ঘাস ফুটতে লাগবে। তাই সিনজেন্টা রিফিট যদি আপনি বালির সঙ্গে মিশিয়ে ছড়িয়ে দেন, সেক্ষেত্রে আপনি যদি জমিতে 2 দিন জল ধরে রাখেন সেক্ষেত্রে কিন্তু নতুন করে কোনো রকম বন গাছ, আগাছা বা ঘাস সেখানে জন্মাবে না। আপনার ধানটা কিন্তু জমিটা ঘাস মুক্ত, আগাছা মুক্ত এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। সিনজেন্টা রিফিট যে ওষুধটা এর মধ্যে রয়েছে প্রেটিলাক্লোর 50% W/W ফর্ম, একটা লিকুইড জাতের ওষুধ। এটা আপনারা ব্যবহার করবেন হচ্ছে, বালি নেবেন মোটামুটি ধরুন ওই 5 থেকে 7 কিলো মতো, বা এর থেকে বেশি নিতে পারেন। আপনার ছড়াতে 1 বিঘা জমি পরিমাণ ছড়াতে যতটা বালি লাগবে আপনি কিন্তু ততটা নেবেন। সেই বালির সঙ্গে আপনি মেশাবেন প্রেটিলাক্লোর 50%, অর্থাৎ সিনজেন্টা কোম্পানির রিফিট, বা আপনার এলাকায় এই যে গোত্রের এই টেকনিক্যালের যে ওষুধটাই পাওয়া যাবে সেই ওষুধটা নেবেন আপনি হচ্ছে 250 ml বিঘা। 1 বিঘা 40 শতকের বিঘার জন্য আমি বলছি 250 ml নেবেন, বালির সঙ্গে মিশিয়ে 1 বিঘা পরিমাণ জমিতে কিন্তু ছড়িয়ে দেবেন। ছড়িয়ে দেবার সাথে আপনি কিন্তু ওই জমিতে নতুন করে 2 দিন আর কোনো রকম জল দেবেন না। এই ওষুধটা ছড়ানোর একদিন আগেই, মানে ছড়ানোর ঠিক পূর্বেই আপনি জল একদম যে উঁচু করে ভর্তি করে দেবেন, যেন বীজটা ডুবে না যায় এতটা পরিমাণ জল রাখবেন, যেন ডগাটা বেরিয়ে থাকে। তো জলটা ভরে দেওয়ার পরে আপনি, অর্থাৎ আমি বলতে চাইছি ওষুধটা ছড়ানোর পরে আপনার যেন 2 দিন জমিতে একদম জল ট্যাঙ্ক হয়ে থাকে, এবং জল যাতে নতুন করে আপনি না দেন। নতুন করে দিলে কি হবে, আপনার জমিতে ওই যে ঘাস মারার যে একটা সর বা লেয়ার পড়ে গেল সেটা কিন্তু এক ধারে চলে যাবে। তাই একদম যে পরিমাণ জলের প্রয়োজন 2-3 দিনের জন্য আপনি কিন্তু একবারে দিয়ে দেবেন, তারপরে ওষুধটা বালির সঙ্গে বা মাটির সঙ্গে মিশিয়ে ছড়িয়ে দেবেন ভালোভাবে। নতুন করে 1 পিস ঘাস কিন্তু আপনার জমিতে জন্মাবে না। পরবর্তীকালে আপনাকে কিন্তু হাতে করে যে ঘাসের নিড়ানি দিতে হয় সেটা দেওয়ার প্রয়োজন পড়বে না। এটা খুব ভালো কাজ করবে, আমি নিজে ব্যবহার করছি তাই আপনাদেরকে আমি জানালাম। চাষি ভাই যারা আপনারা কিন্তু কাদায় কোনো রকম মিনি চাপান ব্যবহার করেননি, এই সেকশনটা তাদের জন্য কিছুটা বলি। দেখুন, কাদায় কোনো রকম চাপান ব্যবহার করেননি, অর্থাৎ আপনি মানে পড়া জমি চাষ দিয়েছেন, জল ভরে ডাইরেক্ট কাদা করে রুইয়ে দিয়েছেন, হয়তো আপনার মানে চাপান দেওয়ার ওইদিকে কোনো জল নেই, বা হয়তো আপনি সুযোগ সেটা পাননি। তাই এই সময় আপনি যদি কাদায় কোনো চাপান না দিয়ে থাকেন, আপনি কি করবেন, এই যে 14 বা 15 দিন এই সময়ের মাথায় আপনি কিন্তু এখানে ব্যবহার করবেন হচ্ছে 5 কেজি ইউরিয়া, আপনি ব্যবহার করবেন হচ্ছে মোটামুটি ওই 8 থেকে 10 কেজি ডিএপি এবং 8 কেজি মতো পটাশ। এই সারটা আপনি কিন্তু নেবেন, সাথে একটা উপাদান মেশাবেন যেটা কিন্তু আপনার এই বোরো ধানে একটা ম্যাজিকের মতো কাজ করবে, সেটা হচ্ছে হিউমিক অ্যাসিডের যে দানাটা। হিউমিক ফুলভিক যে অ্যাসিডের দানা মার্কেটে পাওয়া যায়, 1 কেজির দাম হচ্ছে 110 টাকা নেয় আমার এখানে। তো 110 টাকা ওই যে হিউমিক অ্যাসিডের দানাটা, ওটা দোকানদার বলছে 2 কেজি বিঘায়, আমি নিজে ব্যবহার করেছি 1 কেজি দিলে এনাফ কাজ হয়। 1 কেজিতেই কিন্তু
ব্যাপক আপনি রেজাল্ট পাবেন। তো 1 কেজি পরিমাণ হিউমিক ফুলবিকের দানাটা ওর সঙ্গে মেশাবেন, মিশিয়ে কিন্তু আপনি জমিতে ভালোভাবে ছড়িয়ে দেবেন। এর সঙ্গে কোনো রকম কিন্তু আপনি জিঙ্ক সালফেট মেশাবেন না, তাহলে আপনার কি হবে, চাপানের কাজটা পাবেন না। জিঙ্ক সালফেট আপনার ওই যে ডিএপি বা ওই যে আপনি 10-26-26 যেটাই ব্যবহার করছেন তার সঙ্গে কিন্তু রিঅ্যাক্ট করে যাবে। যদি আপনি ডিএপি বা পটাশ আলাদা আলাদা করে না দিতে চান, হয়তো আপনি 14-35-14 গ্রোমোর বা হয়তো আপনি হচ্ছে 10-26-26 ব্যবহার করতে চাইছেন, সেক্ষেত্রে আপনি 10-26 নেবেন। বিঘায় বলছি, বিঘায় 12 কেজি পরিমাণ আপনি কিন্তু 10-26-26 নেবেন। 5 কেজি ইউরিয়া নেবেন আর 1 কেজি পরিমাণ হচ্ছে আপনি হিউমিক বা ফুলবিকের দানাটা নেবেন। তো যারা ডিএপি দিয়ে দেবেন তাদের জন্য একটা ডোজ বললাম, যারা 10-26 দিয়ে চাষ করছেন তাদের জন্য একটা ডোজ বললাম, এবং সেম ডোজ কিন্তু যারা 14-35-14 দিয়ে চাষ করছেন। শুধুমাত্র ডিএপি আপনি কিন্তু ব্যবহার করবেন না। ডিএপি যদি ব্যবহার করেন তার সঙ্গে অবশ্যই আপনি কমসে কম যেন 5 কেজি পটাশ ব্যবহার করেন। 5 কেজি যদি আপনি 8 কেজি দিতে পারেন বেটার হয়, সবচেয়ে ভালো হয়, কারণ পটাশ আপনার শিকড়ের বৃদ্ধি করতে সাহায্য করবে। যে হিউমিক অ্যাসিডটা আপনি দিলেন দানাটা, সেটা শিকড়ের বৃদ্ধিতে সাহায্য করবে। নতুন করে যে শিকড়, সাদা শিকড়, যেটা আপনার মাটির গভীর অবধি যাবে এবং পুরো যে জমির চাপানটা সেটাকে গাছকে নিতে সাহায্য করবে। তাই আপনি পটাশ অবশ্যই ব্যবহার করবেন। এটা গাছের স্ট্রেংথ বাড়াবে, পরবর্তীকালে গাছটা যদি আপনার অতিরিক্ত লম্বাও হবে না, আর যদি হয়েও যায় সেক্ষেত্রে আপনার ধানটা কিন্তু পড়বে না। পরবর্তীকালে তো পটাশ ব্যবহার করবেন কাজথোর আসার পূর্বে, কিন্তু আপনি এখন পটাশটা যদি ডিএপি দেন সেক্ষেত্রে সামান্য করে পটাশ কিন্তু মেশাবেন। আচ্ছা, এরপরে হচ্ছে যারা আপনারা কাদাই চাপান সার ব্যবহার করেছিলেন, যেমনটা আমি বলেছিলাম আমি কি ব্যবহার করছি আপনাদেরকে আমি রিকমেন্ড করেছিলাম, যারা কাদাই এই চাপান সারগুলো দিয়েছেন তারা এই সময় 15 থেকে 20 দিন এই ব্যবধানের মধ্যে একটা চাপান সার দেবেন। সেটা হচ্ছে 5 কেজি পরিমাণ ইউরিয়া, তার সাথে আপনি যদি কাদায় কোনো রকম আলাদা করে জিঙ্ক না মিশিয়ে থাকেন বা জিঙ্ক যদি না ছড়িয়ে থাকেন, সেক্ষেত্রে এই সময় ইউরিয়ার সঙ্গে আপনি কিন্তু জিঙ্কটা মেশাতে পারেন। আর তার সঙ্গে মেশাবেন 1 কেজি পরিমাণ হিউমিক অ্যাসিড। যদি কাদায় দিয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু এখন হিউমিক অ্যাসিডটা আপনি দেবেন। তো হিউমিক দিলে কি হবে, আপনার যে শিকড়টা সাদা যে নতুন শিকড়টা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি বাড়বে এবং প্রচুর পরিমাণে আপনার শিকড়ের ব্রাঞ্চিং হবে, গাছটা দেখবেন পাশ কাঠি বেশি করে ছাড়বে। একটা আপনি গুছিতে কিন্তু দেখবেন মোটামুটি 20 থেকে 22টা গড় আপনাকে বলছি এই পাশ কাঠি আপনি লক্ষ্য করতে পারবেন 30 দিন বয়স যখন আপনার ধানের হয়ে যাবে। ওই টাইমের মধ্যে যদি আপনি 15 দিনে এই সময় একটা হিউমিকের দানা স্প্রে করে দেন বা হিউমিক অ্যাসিড যদি ওই চাপানের সঙ্গে মিশিয়ে জমিতে ছড়িয়ে দেন, সেক্ষেত্রে পাশ কাঠির সংখ্যা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে আপনার। তাই এটা আপনারা করবেন, যারা কাদাই চাপান সার ব্যবহার করেছিলেন তারা এই সময় অবশ্যই এই 15 দিনের মাথায় ইউরিয়া এবং তার সঙ্গে জিঙ্ক সালফেট এবং কিন্তু হিউমিক অ্যাসিডটা ছড়িয়ে দেবেন ভালোভাবে। তো এই কাজটা করবেন। অনেক জায়গায় এমন চল রয়েছে যারা কিন্তু কাদাই চাপান সার যারা ব্যবহার করেছিলেন তারা একদম ডাইরেক্ট গিয়ে হচ্ছে 35 বা 30 দিনের মাথায় মেন যে চাপান সারটা সেটা ব্যবহার করে থাকেন। তো তারা ওই ব্যবস্থাপনাটা নিজেরা যদি পছন্দসই হয়, যদি ভালো ধান ফলাতে পারেন সেক্ষেত্রে নেবেন। যদি আমার কথা মতো আপনি ওই চাপান সারটাকে দুটো ভাগে ভাগ করে নেন, একটা 15 দিনের মাথায়, একটা আপনি কিছুটা দিলেন 30 দিনের মাথায়, সেক্ষেত্রে দেখবেন ফলনটা ভালো হবে, ধানটা তাড়াতাড়ি আপনার কিন্তু বৃদ্ধিটা বেশি হবে, ধানে পাশ কাঠির সংখ্যা বেশি হবে। তো এই ব্যবস্থাটা নেবেন। আমি আশা করব আপনারা যারা এই ভিডিওটা দেখে এই পরিচর্যাগুলো নেবেন তাদের খুব ভালো ধান হবে। যারা নেবেন না তাদেরও আশা করি আপনারা যে মতেই চাষ করছেন বা যে আপনাদের পদ্ধতিতেই চাষ করুন না কেন, আমি চাই যে আপনাদের ধানটা ভালো হোক, ফলন কিন্তু সর্বাধিক আপনারা জমি থেকে তুলুন। তো এটুকুই আমার ইচ্ছা, এটুকুই আমার আশা। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কিছু শিখে থাকেন অবশ্যই একটা লাইক করে যাবেন, এবং চ্যানেলে নতুন হলে ধানের রিলেটেড বড় ধানের সমস্ত পরিচর্যা কিন্তু চ্যানেলে আমরা ধাপে ধাপে প্রত্যেক হয়তো 3 দিন 4 দিন ধাপে ধাপে আপনাদেরকে আমি ভিডিও দেব। পরিচর্যার কি করবেন না করবেন সমস্ত রকম ওষুধপত্র আপনারা কিন্তু আমার চ্যানেল থেকে জানতে পারবেন, এবং জেনুইন তথ্য দেব, কোনো ভুয়ো তথ্য নয়। আমি যেটা ব্যবহার করি বা আমার এখানে যে চল রয়েছে বা অনেক জায়গায় যে পদ্ধতিতে সবচেয়ে ভালো ফলন করা হয় সেই পদ্ধতিগুলো আপনাদের সঙ্গে আমি কিন্তু শেয়ার করব এই চ্যানেলে। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এটুকুই, আপনাদের সঙ্গে আবার হয়তো কোনো একটা পরের ভিডিও দেখা হবে এই আশা রেখে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।